আমরা তো নরমালি অনেক দেশেই ভ্রমণ করে থাকি, তো আজকে আমরা সিঙ্গাপুর নিয়ে একটু আলোচনা করব। আমরা যখন দেশের বাইরে ঘোরার পরিকল্পনা করে থাকি সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, ওইখানকে কোথায় থাকবো আমরা, কিভাবে, এইসব বিষয়ে একটা সামগ্রিক ধারণা দিব সিঙ্গাপুর সম্বন্ধে। আজকের সিঙ্গাপুরের যে অবস্থা আমরা যদি চিন্তা করি, বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ সিঙ্গাপুর। যদি আমরা এটা 1960 সালের গোড়ার দিকে যাই, তখন সিঙ্গাপুর বলা যেতে পারে জেলে এবং জলদস্যুদের একটা অভয়ারণ্য ছিল। কিন্তু আজকে দেখেন, যে সিঙ্গাপুর 1965 সালে স্বাধীনতা লাভ করে আজকে 2025 সাল, আজকে সিঙ্গাপুর আমাদের মধ্য এশিয়ার ইউরোপ বলা হয়, বিশ্বের বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় সিঙ্গাপুরকে। তো আমরা আজকের এই ভিডিওতে সিঙ্গাপুর সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা আপনাদেরকে দিব। আরেকটি বিষয়, সিঙ্গাপুর মূলত দুই ঋতুর দেশ আমরা যদি বলে থাকি, বর্ষা এবং গ্রীষ্ম। আর সিঙ্গাপুরের জনসংখ্যা 60,50,000 অ্যাপ্রক্সিমেট, আয়তনের তুলনায় মাত্র 716 বর্গ কিলোমিটার। এই আয়তন এবং এই অল্প জনসংখ্যা নেই সিঙ্গাপুর এখন এই পর্যায়ে চলে এসেছে। আমরা যদি আরেকটু অন্যদিকে বিবেচনা করি, সিঙ্গাপুরের আইন কানুন সম্বন্ধে আমরা একটু ধারণা নেই। সেটা হচ্ছে সিঙ্গাপুরের আইন কানুনটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু কঠিন। আপনি যদি ধরেন সিঙ্গাপুরে আপনি রাস্তায় বা কোথাও থুতু ফেললেন, সেটাও একটা অপরাধ সিঙ্গাপুরে। এই অপরাধের শাস্তি হচ্ছে তাকে একদিন বোরিং একটা সেমিনারে, দীর্ঘ সেমিনারে তাকে বসে বসে শুনতে হবে এবং একদিন যে কোনো একটা স্থানে ঝাড়ুদারের দায়িত্ব পালন করতে হবে। তো দর্শক, আমরা বুঝতেই পারছি যে সিঙ্গাপুর কত কঠিন। এত আইন কানুন, এত কিছু, সবকিছু তারা যথাযথভাবে পালন করে বিদায়ী সিঙ্গাপুর আজকে বিশ্বে অন্যতম, বিশ্ব বাণিজ্যে অন্যতম। সিঙ্গাপুরকে একটু বাংলাদেশও বলা যায়। ধরেন আপনি সিঙ্গাপুরে যদি মুস্তফা সেন্টারের পাশে যান, সেখানে গিয়ে দেখবেন বাংলাদেশি মানে অনেক রেস্টুরেন্ট, যেটা কল্পনা করে দেন আপনি বাংলাদেশি খাবার এভরিথিং আপনি ওইখানে পাবেন। বাংলাদেশি অনেক বায়ার ওইখানে জব করে। মুস্তফার সামনে একটা মাঠ আছে যেখানে বাংলাদেশি বাইদের একটা সমাগম চলে। আপনি গেলে ওইখানে মনে হবে যে আপনি সিঙ্গাপুরে নেই, বাংলাদেশে আছেন। বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে ভ্রমণ করতে চাই, সেটা ফ্যামিলি হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, কর্পোরেট হতে পারে, তাহলে কিভাবে আমরা খুব সহজভাবে সিঙ্গাপুরটা ভ্রমণ করতে পারবো এই বিষয়ে আমি একটু ধারণা দিচ্ছি। প্রথমত আসি, আমরা একটা যদি কোথাও আমরা ঘুরতে যাই, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপটাই হচ্ছে ভিসা প্রসেসিং। সিঙ্গাপুরের ভিসা পাওয়াটা আমাদের বাংলাদেশিদের জন্য একটু কঠিন। তো সেই ক্ষেত্রে হচ্ছে, যদি আমরা ভালোভাবে ভিসা প্রসেস করি, আপনার যদি 2 থেকে 3টা দেশে ভ্রমণ করা থাকে, তাহলে আপনি অতি সহজেই সিঙ্গাপুরের ভিসা পেতে পারেন। সিঙ্গাপুরের ভিসা, ভিসা আরেকটা বিষয় মাথায় রাখবেন। ভিসা পাওয়ার পরের স্টেপটাই হচ্ছে আপনার এয়ার টিকিট। এয়ার টিকিটে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগে আপনার 4 ঘন্টা, ফ্লাইং আওয়ার 4 ঘন্টা। তো আপনার এখানে ঢাকা থেকে সিঙ্গাপুর ফ্লাইট আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট আছে, বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে, ইউএস বাংলার ফ্লাইট আছে। এই 3টি ফ্লাইট সরাসরি ঢাকা থেকে সিঙ্গাপুরে পরিচালিত হয়। এছাড়াও আপনি অন্যান্য ফ্লাইটে, যেরকম আপনি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যেতে পারবেন, সেটা মালয়েশিয়া কানেক্টিং হয়ে যাবে। থাই এয়ারওয়েজে যেতে পারবেন, থাই এয়ারওয়েজে কানেক্টিং হবে। অন্যান্য এয়ারলাইন্স কানেক্ট, ডিরেক্ট 3টা ফ্লাইট। সিঙ্গাপুর এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা। শুধুমাত্র ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, গভর্নমেন্ট পাসপোর্ট, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, স্যার আমরা যারা নর্মাল পিপুল, তাদের জন্য ভিসা পাওয়া একটু টাফ। ভিসা করতে আমরা যে জিনিসগুলো লাগবে আমি এক নজরে একটু বলে দিই। সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, 35/45 ছবি, আপনার প্রফেশনাল ডকুমেন্ট, পাসপোর্ট। অবশ্যই যে কোনো দেশে ট্রাভেল করার ক্ষেত্রে আপনি যেদিন বাংলাদেশে ফেরত আসবেন সেই দিন পর্যন্ত মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। ভ্যালিড পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্ট, এই জিনিসগুলো প্রফেশনাল ডকুমেন্ট, এই জিনিসগুলো আপনার সিঙ্গাপুর ভিসা করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল লাগে। তারপরে যদি আসি আমরা টিকেটিং এর ক্ষেত্রে, তো আমি বললাম আপনাকে, যদি ডিরেক্ট ফ্লাইটে যেতে চান এই 3টা এয়ারওয়েজ, যদি আপনি চিপেস্ট খুঁজেন, এরকম আপনার থাই এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, যেগুলো কানেক্টিং ফ্লাইট, চিপেস্ট হলে সেটা করতে পারবেন। তারপর আপনার বাংলাদেশ ইমিগ্রেশন খুব ইজি, এবং সিঙ্গাপুর ইমিগ্রেশন আপনি এটা হয়তো বা জানেন, সিঙ্গাপুর ইমিগ্রেশন আপনাকে ইমিগ্রেশন ফেস করতে হয় না, অটোমেটিকলি ইমিগ্রেশন করা যায়। আপনি পাসপোর্টটা জাস্ট দিবেন, আপনার ইমিগ্রেশন হয়ে যাবে। আপনি প্লেন থেকে নামার পরে অ্যারাইভাল গেটে যাওয়ার পরে ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস লাগবে আপনার ইমিগ্রেশন করতে, যেটা আপনার এখন আমাদের বাংলাদেশ বা আমাদের আদার্স কান্ট্রিতে এখনো পসিবল হয়নি। তারপর আসি আমরা সিঙ্গাপুরে আপনার হোটেল সম্বন্ধে একটু আইডিয়া দিই। সেক্ষেত্রে সিঙ্গাপুরের হোটেল নর্মালি যদি আপনি চিন্তা করেন, অন্যান্য দেশের তুলনায় খুব কনজাস্টেড। আপনি যদি সিঙ্গাপুরের 5 স্টার হোটেলেও থাকেন, তাহলে দেখবেন আপনি রুমগুলো খুবই ছোট ছোট, যেটা আপনার কাছে খুবই অবাক লাগবে। তার চেয়ে অবাক করার বিষয় হচ্ছে সিঙ্গাপুরে আপনার খুব এক্সপেন্সিভ। আপনি সিঙ্গাপুরে যদি একটা 2 স্টার হোটেলে থাকতে চান, মিনিমাম আপনাকে $100 পে করতে হবে 2 স্টার হোটেলে। তো সেই ক্ষেত্রে আপনার সিঙ্গাপুরটা ট্রাভেলটা অনেকটা এক্সপেন্সিভ। আমরা মনে করি সিঙ্গাপুরটা হচ্ছে আমাদের এশিয়ার ইউরোপ। এখানে আপনার ট্রান্সপোর্ট বলেন অনেক এক্সপেন্সিভ, অ্যাকোমোডেশন বলেন অনেক এক্সপেন্সিভ। সিঙ্গাপুরের যে জায়গায় আপনি ঘুরতে যান, এন্ট্রি টিকিট অনেক এক্সপেন্সিভ। তারপর আমরা আসি সিঙ্গাপুর আসলে ঘুরে দেখার মতো কি আছে। সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস জানবেন, সিঙ্গাপুর এটা কিন্তু ধরতে গেলে সবকিছু ম্যানমেড, আর্টিফিশিয়াল ভাবে
সবকিছু তৈরি করা হয়েছে, ম্যাক্সিমাম জিনিসে যদি বলা হয়। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে, তার ভিতরে নর্মালি যেগুলো খুবই ইন্টারেস্টিং এই কিছু বিষয় আপনাদেরকে বলি। সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, যেটাতে আপনি সারাদিন কাটাতে পারবেন অ্যাজ লাইক ফ্যান্টাসি কিংডম। ওইখানে অনেক রাইড আছে, অনেক এক্সকারশন আছে, যেগুলো আপনি এনজয় করতে পারবেন। এরপর আছে আপনার এটার পাশেই, খুব পাশেই আছে আপনার সেন্তোসা আইল্যান্ড। সেন্তোসা আইল্যান্ডে কেবল কার আছে, 4D শু আছে, তারপর আপনার মাদাম তুসু আছে। তারপর আসি আমরা মেরিনা বে। মেরিনা বে আপনার এখানে গেলে আমরা 3টা সাইটসিং একেবারে একই সময় করতে পারবেন। এক হচ্ছে মারলায়ন পার্ক, পাশাপাশি হচ্ছে মেরিনা বের উপরে একটা অবজারভেশন ডেক, যারা বলে স্কাই পার্ক অবজারভেশন। তো এর পাশাপাশি আছে আপনার গার্ডেন বাই দ্য বে। গার্ডেন বাই দ্য বেটা যদি আপনি ইভিনিং টাইমে যান সেরকম ভাবে এনজয় করতে পারবেন। সিঙ্গাপুর জো নাইট সাফারি, তারপরে আপনার সিঙ্গাপুর এয়ারপোর্ট, যেটা আমরা চাঙ্গি এয়ারপোর্ট বলি, জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট, এটাও কিন্তু অনেক দেখার মতো। আপনার ওইখানে নেবে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা অনায়াসে কাটাতে পারবেন সিঙ্গাপুর এয়ারপোর্টে। তারপরে আপনি যদি আমরা চিন্তা করি সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন, তারপরে আপনার অর্চার্ড রোড আছে, লিটল ইন্ডিয়া আছে, তারপর আপনার সিঙ্গাপুর ফ্লায়ার আছে। তো এর বাহিরে সিঙ্গাপুরে দেখার মতো আসলে তেমন কিছু নেই, সবগুলো খুব কাছাকাছি। এইটুক তো বুঝতে পারছেন 716 বর্গ কিলোমিটারের একটা আয়তনের একটা দেশ, সেটা অবশ্যই দূরত্ব অনেক বেশি না। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা 3 দিন সময় হলে এনাফ, মোটামুটি আপনি সবই এনজয় করতে পারেন। কিন্তু সিঙ্গাপুরে প্রত্যেকটা দর্শনীয় স্থানে আপনি যখন ভিজিট করতে যাবেন অবশ্যই আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। তার পরবর্তীতে আমরা আসি সিঙ্গাপুরে শপিং করার জন্য কি কি প্লেস। দেন সিঙ্গাপুরে শপিং করার জন্য আপনার মুস্তফা মার্ট, বাংলাদেশে খুব বহুল পরিচিত একটা জিনিস মুস্তফা মার্ট, যেখানে আপনার বাঙালিরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরে এর বাইরেও যদি আপনি চান, অর্চার্ড রোডে ওইদিকে আপনার কিছু ব্র্যান্ডের শোরুম আছে। তারপরে আপনি যদি চান বাগিজ ভিলেজের দিকেও কিছু শোরুম আছে, বড় বড় শপিং মল আছে। তো আমাদের বাংলাদেশি যারা সবাই আপনার মুস্তফাটাই পছন্দ করে এবং মুস্তফাতেই তারা সবাই শপিং করতেছে, বাংলাদেশি এবং ইন্ডিয়ান। তারপরে সবচেয়ে চিপেস্ট আর একটা জায়গা আছে যেটাকে আমরা বলি চায়না টাউন। ওখানে সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আমাদের বাংলাদেশের ইন্ডিয়ানরা, বিশ্বের ম্যাক্সিমাম টুরিস্টই চিপেস্ট খুঁজে ওই চায়না টাউনে সবাই যায়, যারা অতিরিক্ত সস্তা জিনিস খুঁজে। আজকে আপনাদেরকে সিঙ্গাপুর সম্বন্ধে সংক্ষিপ্ত একটু ধারণা দিলাম। সিঙ্গাপুরে আমরা আসলে ভিজিট করতে গেলে কি কি, আমরা পরবর্তীতে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যে কোনো সময় আসবো। আশা করি আমাদের পাশেই থাকবেন। যে কোনো দেশের ইনফরমেশন, ভিসা হোক, প্যাকেজ হোক, যে কোনো বিষয়ে জানতে আমরা আপনাদের পাশেই আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।